কে কে আসছি আসছি, দাঁড়াও। কে তুমি? ভাদ্র মাসের ভ্যাপসা গরম শেষ হয়ে আশ্বিন মাস পড়েছে। হালকা ফুরফুরে শীতল হাওয়া বয়ে চলেছে, বাতাসে পুজো পুজো গন্ধ। সেই সময় রাতের বেলা অনেক মানুষ এই শীতল হাওয়ার মজা নিতে বাড়ির বাইরে খাটিয়া বিছিয়ে রাতের বেলা ঘুমোতো, বিশেষ করে বাড়ির ছেলে ছোকরারা। এমনই একদিন রাতের বেলা মোহন বাড়ির বাইরেটা খাটিয়া পেতে ঘুমোচ্ছে। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। কে কে এত রাতে দরজার বাইরে? আমি পলাশি, একটু দরজাটা খুলবেন? আমার যে বড় জল তেষ্টা পেয়েছে। এত রাতে আমি দরজা কি করে খুলি? না আমি আপনাকে চিনি না জানি। দয়া করে দরজাটা খুলে আমাকে ভেতরে আসতে দিন, আমি একটু জল খেয়েই চলে যাব। মোহন কিছু বুঝতে পারল না, সে যে দরজাটা খুলবে নাকি মাকে ডাকবে। কিছু বোঝার আগে মোহন আবার সেই মেয়েটির গলা শুনতে পেল। এত কি ভাবছেন? ভয় নেই, আমি একটু জল খেয়েই চলে যাব। জানেন তো, মানুষ জল চাইলে জল দিতে হয়। মোহন আর কিছু না ভেবে দরজাটা খুলে দেয়। দরজা খুলে সে দেখতে পায় ওপারে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটা ঝুড়ি, পরনে শাড়ি, মুখে ঘোমটা। মুখের কিছুটা অংশই শুধু তার দেখা যাচ্ছে। আসলে আমি হাটে রোজই যাই দোকান লাগাতে। অন্ধকার থাকতেই বাড়ি থেকে বেরোতে হয়। আজ হঠাৎ খুব জল তেষ্টা পেয়ে গেল। আপনাদের বাড়ির সামনেটা থেকে একটা আলো দেখতে পেলাম বলে একটু জলের জন্য আপনাকে বিরক্ত করে ফেললাম। আসলে এখনো অনেকটা পথ যেতে হবে কি না, তাই এত রাতে একটু বিরক্ত করে ফেললাম আপনাকে। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। মোহন সে মেয়েটিকে নিয়ে এসে তার খাটিয়াতে বসায়। তারপর কলসি থেকে জল ঢেলে গ্লাসটা তার সামনে এগিয়ে দেয়। এক নিঃশ্বাসে জলের গ্লাসটা শেষ করে মেয়েটি মোহনকে জিজ্ঞাসা করে, আপনি বুঝি এই বাইরেই ঘুমন? হ্যাঁ, ঘরে আমার মা আর বোন ঘুমায়, আর আমি বাইরে। তা আপনি কত দূর থেকে আসছেন? আগে তো কখনো আপনাকে এ তল্লাটে দেখিনি। আমি থাকি ওই পাশের গ্রামটায়। আসলে আমি আগে অন্য পথে চলাফেরা করতাম, কিন্তু বেশ কিছুদিন ধরে কাজ পড়ে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে এখন এই ঘুরপথ হয়ে যেতে হয় আমাকে। আসলে আমার বাড়িতে আমি আর আমার অসুস্থ বাবা, সে এখন আর বেশি চলাফেরা করতে পারে না, তাই এখন আমাকেই হাটে যেতে হয়। আর না গেলে খাবো কি? আর এই অন্ধকার থাকতে থাকতে বের না হলে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তো এত রাতেই আমাকে বের হতে হয়। মোহনের সেই মেয়েটির সাথে কথা বলতে যেন বেশ ভালোই লাগছিল। একটা অদ্ভুত সুগন্ধ যেন মোহন অনুভব করছিল মেয়েটির শরীর থেকে। মুখটা সম্পূর্ণ দেখা না গেলেও একটা মনোমুগ্ধকর ব্যাপার যেন আছে তার মধ্যে। ঘরে তার মার ঘুমটা হঠাৎই ভেঙে যায়। সে শুনতে পায় মোহনের গলার আওয়াজ। হ্যাঁ, তো রাতে ছেলেটা আবার কার সাথে কথা কইছে। এদিকে মোহন অনবরত মেয়েটির সাথে কথা বলেই যায়। আপনার বুঝি এখনো ঘরে বউ আসেনি? না, তেমন আর কাউকে পেলাম কোথায়। আচ্ছা, আজ তবে আমি আসি। আমার আবার যেতে হবে অনেকটা দূরে, তাই দেরি হয়ে যাবে। তবে রোজ আপনি এখানে এসে জল খেয়ে যাবেন বলুন, তবেই যেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। হঠাৎ করে সে যেন মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মোহন যেন তার নিজের খেয়ালেই নেই। আমি রোজ আসতে পারি, তবে একটা শর্তে। আপনি কাউকে আমার ব্যাপারে কিছু বলতে পারবেন না। যদি বলেন
তবে কিন্তু আমি আর আসবো না। ঠিক আছে, আমি বলবো না, তবে মাকে তো বলতে পারি। না না, এখন কাউকে বলবেন না। এত রাতে একটা অচেনা মেয়ে আপনার বাড়িতে আসছে, সেটা কেউ ভালো চোখে দেখবে না। তবে আজ আমি আসছি। এদিকে মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে মোহন উঠোনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মোহন, ও মোহন, বাবা এত রাতে দরজা খুলে দাঁড়িয়ে আছিস কেন? না মা, কিছু না, এই ঘুম আসছিল না, তাই একটু দরজা খুলে দাঁড়িয়েছিলাম। তুই কি কারোর সাথে কথা কইছিলি? না মা। ঠিক আছে বাবা, এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল মাঠে যেতে হবে যে। মোহন এসে তার জায়গায় শুয়ে পড়ে। ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখেছে এই ভেবে মার বিষয়টা নিয়ে আর কিছুই বলে না। পরদিন সকালে মোহন তার কাজে চলে যায়। মার বোনও তাদের নিজেদের কাজে লেগে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে মোহন আবার তার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মার বোন ঘরের দরজা লাগিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত বাড়ছে। মোহন যেন তার দুটো চোখের পাতা কিছুতেই এক করতে পারছে না। সে শুধু চিন্তা করছে পলাশী কখন আসবে, কখন সে আবার তাকে দেখতে পাবে। এই একটা দিনেই যেন অচেনা মেয়েটি বড্ড কাছের হয়ে পড়েছে মোহনের। শুয়ে শুয়ে সে শুধু মেয়েটির কথাই চিন্তা করতে থাকে। অবশেষে সেই সময় এলো। আবারও বাইরের দরজায় ঠক ঠক আওয়াজ মোহন শুনতে পেল। সে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিতেই পলাশী ঢুকে পড়ে। এরপর অনেকক্ষণ তাদের কথাবার্তা চলে। আচ্ছা, তুমি কাউকে আমার কথা বলনি তো? না না, কাউকে বলিনি। পলাশী, এই একটু সময়ে তুমি আমার খুব কাছের হয়ে গেছো। ঘোমটাটা সরাও না, তোমার মুখটা একটু দেখি। না না, এখন না, আমি ঠিক সময় তোমাকে আমার মুখ দেখাবো। কিন্তু আমি যে তোমার মুখটা না দেখে থাকতেই পারছি না। একটু ধৈর্য ধরো, আমাদের পরিচয় হয়েছে সবে তো 2 দিন হলো, আর একটু সময় যেতে দাও। কিন্তু আমি যে কিছুতেই বুঝতে পারছি না, এই 2 দিনের মধ্যে আমার এমন কেন হচ্ছে। আমি জানি না, সব সময় তোমার কথা মনে পড়ে, কিছুতেই যে আমি তোমাকে ভুলতেই পারছি না। ঠিক আছে, সব হবে, তবে কাউকে আমাদের বিষয়ে তুমি জানাতে পারবে না কিন্তু। এখন আমি আসি, ভোর হয়ে এলো বলে। কাল আসবে তো? হ্যাঁ, আসবো। মোহন যেন সম্পূর্ণ মেয়েটির বশে চলে এসেছে। সে কি করছে, কি বলছে তা মোহন নিজেই জানে না। এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকে। পলাশীর কথা মোহন কাউকে জানায় না। একদিন গভীর রাতে চারদিক নিস্তব্ধ। হঠাৎ মোহনের মার ঘুম ভেঙে যায়। জানি না আজকে বারবার কেন ঘুমটা ভেঙে যাচ্ছে। যাই একবার মোহন রে দেখে আসি, ছেলেটা চাদর গায়ে দিয়েছে কিনা দেখে আসি। সে একবার খোলা জানলাটার দিকে দেখে বলে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছেলেটার নিশ্চয়ই শীত করছে। আমি বারবার বললাম এখন আর বাইরে শুস না, ঘরের ভেতরই ঘুমো, কিন্তু কে কার কথা শোনে। চাই দেখা আসি আর গায়ে চাদরটা দিয়ে আসি। মা বিছানা ছেড়ে উঠে মোহনের দিকে এগিয়ে যায়। রে আঙিনার দিকে এগিয়ে এসে সে দেখে মোহন তার খাটিয়াতে বসে কার সাথে অনবরত কথা বলে যাচ্ছে। এই ছেলে কার সাথে কথা বলছে, কেউ তো নেই ওর সামনে। মা আঙিনার দরজার দিকে চেয়ে পড়ল, দরজাটাই বা খুলল কে? এত রাতে ছেলেটা কি করছেটা কি? সে মোহনের সামনে গিয়ে বলে, মোহন বাবা, তুই
কার সাথে কথা কইছিস? আর দরজাটাই বা খোলা কেন? মাকে হঠাৎ তার সামনে দেখে মোহন যেন চমকে ওঠে। মা, তুমি কি করছো এখানে এত রাতে? কে বল, তুই কি করছিলি? কার সাথেই বা কথা কইছিলি? না না, কেউ না তো। যাও, তুমি শুতে চলে যাও, আমি দরজা দিয়ে শুয়ে পড়ছি। মা বুঝতে পারল মোহন কিছু যেন বলতে চাইল, তবে কেন জানি না বলল না। কি হলো, যাও বলছি শুতে। মা না দাঁড়িয়ে থেকে ঘরে চলে যায়। মোহনটা এমন করলো কেন? ছেলেটার কি হলো? মা তার পাশে শুয়ে থাকা বোনটাকে ডেকে বলে, ও নয়ন, মা ওঠ দেখি মা একবার। কি হয়েছে মা? জানিস তো মোহন কার সাথে যেন কথা কইছিল। আমি বাইরে গিয়ে দেখলাম, আর দরজাটাও খোলা। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি কিছু জানিস? না তো মা, আমি তো কিছুই জানি না। আচ্ছা, এখন শুয়ে পড়, কাল কথা হবে। পরদিন সকালে মোহনকে জিজ্ঞাসা করলেও মোহন যেন কিছুতেই কিছু বলতে চাইল না। ওই দিন রাতে পলাশী যখন আসে তখন মোহন তাকে বারবার একটা কথাই বলতে থাকে। পলাশী, অনেকদিন তো হলো, এবার মাকে বলতে হবে। মা আমাদের দেখে ফেলেছে, সে বারবার আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু আমি কিছু বলিনি। আর এতদিন হয়ে গেল, তোমার মুখটাও তো একবার দেখলাম না। আমি মাকে আমাদের কথা সব বলে দেব, আর তোমার বাড়িতে গিয়ে মাকে নিয়ে বিয়ের কথা পাকা করে আসব। আমি যে তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। এই যে আমাবস্যা আসছে, সেই দিন আমি তোমাকে আমার মুখটা দেখাবো, আর তোমাকে আমার সাথে নিয়েও যাব আমি যেখানে থাকি সেখানে। আচ্ছা, আজকে যাই, কাল আবার আসবো। পরদিন মোহন তার মাকে পলাশীর ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দেয়। কিন্তু বাবা, আমি তো সেদিন কোনো মেয়েরে দেখিনি সেখানে। কি বলছো মা? ও তো আমার সামনেই বসেছিল। আচ্ছা, আজ যখন আসবে তুমি একবার দেখো, ও খুব সুন্দর। তুমি সবসময় লাল শাড়ি পরাও কেন পলাশী? আমার যে লাল শাড়ি অতি প্রিয়। এই শাড়ি নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তার পূর্ণ হলো কই? আমি তো আছি, তোমার সব আশা আমি পূর্ণ করব। তাই তো ছুটে ছুটে তোমার কাছে চলে আসি। রাত পারল, মোহন আর পলাশী বাইরে নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। মা বিছানা ছেড়ে উঠে দেখল মোহন খুব হেসে হেসে কার সাথে যেন কথা বলছে, কিন্তু তার সামনে তো কেউ নেই। ও, কার সাথে কথা বলছে? ছেলেটা আমার নিশ্চয়ই কোনো ভূতের পাল্লায় পড়েছে। কাল একবার পুরনো মন্দিরের সাধু বাবার কাছে আমায় যেতেই হবে। এতদিনে মোহন সম্পূর্ণ পলাশীর বশে এসে গেছে। সারা দিন একা একা বসে সে কি যেন ভাবে আর মনে মনে হাসে। বাড়ির কারোর সাথে ভালো করে কথা বলে না, কাজে যায় না। তার মুখে শুধু একটাই নাম, পলাশী পলাশী। মা মোহনের ঘরে ঢুকে বলে, বাবা মোহন, সকাল থেকে কিচ্ছুটি দাঁতে কাটিসনি বাবা। আয় বাবা, একটু খেয়ে নে, আয়। না মা, আমার খিদে নেই। জানো মা, পলাশী বলেছে সে আমায় অমাবস্যায় তার সাথে নিয়ে যাবে। বাবা, আমি দেখেছি সেদিন, পলাশী বলে কেউ নেই। তুই একা একাই কথা বলছিলি, তোর সামনে কেউ ছিল না। না, তুমি ভুল বলছো। আমি পলাশীকে বিয়ে করব, আমরা একসাথে থাকব। তুমি যদি বাধা দাও তবে আমি আজই তার সাথে চলে যাব।
আর কখনো ফিরে আসবো না। আমি খোঁজ নিয়েছি রে, পাশের গ্রামে গিয়ে। ওখানে এই নামে কেউ থাকে না রে। না না, পলাশী আছে, আমি ওকে খুব ভালোবাসি। আচ্ছা বাবা, আচ্ছা, তুই একটু আমার কথা শোন। ও কেন শুধু তোকেই দেখা দেয়? আমরা কেন ওকে দেখতে পাই না? এই তো এখানে তোর বোনও আছে, ওকে জিজ্ঞাসা কর। ও কি কখনো পলাশিরে দেখেছে? ও কোনো মানুষ নয় রে। ও মানুষ হলে কেন দিনের বেলায় আসে না, শুধু রাতেই আসে? তুই কোনো ডাইনির পাল্লায় পড়েছিস বাবা। মা, খবরদার, পলাশীকে ডাইনি বলবে না। ওকে আমি ভালোবাসি। আমি আর কিছু শুনতে চাই না পলাশীর ব্যাপারে। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। খবরদার, আমার আর পলাশীর মাঝখানে তোমরা আসলে ফল ভালো হবে না। আর এমনিতেই আগামী অমাবস্যায় আমি একেবারে পলাশীর সাথে চলে যাব। যেখানে ও থাকবে সেখানেই আমি থাকব। এরপর মা ও বোন সেখান থেকে বেরিয়ে যায়। শোন নয়ন, আমি পুরনো মন্দিরটায় যাচ্ছি। তোর দাদার ঘরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দে, আর দেখবি ও কোথাও যেন বেরিয়ে না যায়। মহল্লে ওই পলাশী সম্পূর্ণ বশে করে নিয়েছে। ও কি করছে, কি বলছে, ও নিজেই জানে না। ওকে খুব সাবধানে রাখবি যতক্ষণ না আমি আসি, না হলে কিন্তু ওই ডাইনি মোহনের বিশাল ক্ষতি করে দিতে পারে। এরপর মা চলে যায় পুরনো মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে মোহনের আচরণ, সেই পলাশীর কথা খুলে সব সাধু বাবাকে জানায় মোহনের মা। সব শুনে কিছুক্ষণ ধ্যানস্থ থেকে সাধু বাবা জানায়, আমি ধ্যানস্থ হয়ে জানতে পেরেছি মোহন কোনো এক প্রেতের পাল্লায় পড়েছে। এক ইচ্ছাধারী প্রেত, এ কখনো নিজেকে সুন্দরী কুমারী রূপে পরিণত করতে পারে, আবার কখনো ভয়ঙ্কর প্রেত রূপেও। এই প্রেত খুব শক্তিশালী, তবে সে কেন মোহনকেই বেছে বেছে ধরেছে সেটা জানতে হবে। বাবা, আপনি কিছু একটা করুন, না হলে সে যে মোহনকে বলেছে আগামী অমাবস্যায় ওকে সঙ্গে নিয়ে চলে যাবে। আমি জানি না বাবা, এ কোন মোহনকে আমি দেখছি। এ তো আমার ছেলে হতেই পারে না। আমার ছেলে যে মা ছাড়া কিচ্ছু বুঝতো না, আর এখন এই ছেলে মাকে ছেড়ে সেই প্রেতের সাথে পারলে এক্ষুনি চলে যায়। ওকে আপনি বাঁচান। আমার যে এই ছেলে ছাড়া আর কেউ নেই বাবা। আমার ছেলেরে আপনি বাঁচান। তোর ছেলে জেনে বুঝে কিছু করছে না। ও এখন সম্পূর্ণ ওর বশ হয়ে গেছে। ও নিজেও জানে না ও কি করছে, কি বলছে। তুই এক কাজ কর, আমি এক মন্ত্রপুত জল তোকে দিচ্ছি। এই জল অতি শক্তিশালী। আমার তপস্যার শক্তি এই জলে আমি সঞ্চার করব। তুই এই জল বাড়ির চারপাশে ছিটিয়ে দিবি, আর কিছুটা জল তোর ছেলেকে খাওয়াবি। তোর ছেলে অজান্তেই এই জল এই প্রেতকে দেবে। সেই প্রেত এই জল একবার গ্রহণ করলে তার সব শক্তি নষ্ট হয়ে যাবে এবং সে এক প্রেতে পরিণত হয়ে সেখানেই বিনষ্ট হয়ে যাবে। এই প্রেতের বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোর ছেলে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে ওর আগের কোনো কথা কিন্তু মনে থাকবে না। সে কি করেছে, কি বলেছে, পলাশী বলে কেউ ছিল, কিচ্ছুই মনে থাকবে না। আর খবরদার, এই সব কথা তুইও আর ওকে মনে করাতে যাবি না। সব কিছু এক দুঃস্বপ্নের মতো ভুলে যাবি। তবে এই কাজটা
খুব সাবধানে তোকে করতে হবে। আমি যদি তোর বাড়িতে পা রাখি তবে সেই প্রেত টের পেয়ে যাবে, আর মোহনকে অন্যভাবে নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই এই কাজটা তোকেই করতে হবে, তবে আমার আশীর্বাদ তোর সাথেই থাকবে। এই কাজটা একজন মায়ের থেকে ভালো বোধহয় কেউ করতে পারবে না। তবে মনে রাখিস, মোহন যেন কিছু বুঝতে না পারে। এরপর মা সেখান থেকে চলে যায় এবং সাধু বাবার কথা মতো মন্তপ্লুত জল চারপাশে ছিটিয়ে দেয় এবং মোহনকেও কিছুটা জল খাইয়ে দেয়। মা মোহনকে বলে, বাবা মোহন, এই ঘটি করে জল রাখলাম, তুই পলাশিরে আসলে একটু জল টল দিস। মেয়েটা কত দূর থেকে আসে, তোর কাছ থেকেই শুনেছি। নিশ্চয়ই মেয়েটা হাঁপিয়ে ওঠে, একটু জল দিস বাবা ওকে। আচ্ছা মা। মোহনের মা জলটা রেখে বুদ্ধি করে মোহনকে কথাগুলো বলে পলাশিকে তাহারি পাতা জালে জড়াতে। বাকি জলটা ঘটি করে বাইরে জলের জায়গায় রেখে দেয় এবং রাতের অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই সময় এলো যখন মোহন সেই ঘটির জল পলাশিকে দেয় এবং সেই জল গ্রহণ করার সঙ্গে সঙ্গে পলাশি এক প্রেতে পরিণত হয়। মোহন দেখল কি ভয়ঙ্কর সেই পলাশির রূপ। এ যেন বধূ বেশে এক জলজ্যান্ত প্রেত তার সামনেই দাঁড়িয়ে। তুই আমায় কি খাওয়ালি? আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? এটা তুই ভালো করলি না। কিন্তু আমি তো শুধু জল দিয়েছিলাম। তবে তুমি কে? তুমি তো আমার পলাশি না। মোহনের সামনে সেই প্রেত অবশেষে ছটপট করতে করতে বিনষ্ট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই মোহন জ্ঞান হারায়। পরদিন যখন মোহনের মা সাধু বাবার কাছে গিয়ে সবটা জানায় কাল রাতের ঘটনা, সাধু বাবা তাকে বলেন, আমি ধ্যানস্থ হয়ে জানতে পেরেছি এই পলাশি এক দরিদ্র পরিবারের মেয়ে ছিল। তার বাবা অতি কষ্টে তার বিয়ের ব্যবস্থা করে। ছেলের বাড়ির দাবি মতো জিনিসের জোগাড় করলেও সবটা করে উঠতে পারেনি। তাই বিয়ের দিন বিয়ে করতে এসেও তাদের সব দাবি না পূর্ণ করায় বর সমেত বরযাত্রী ফিরে যায়। তাই মেয়েটা লগ্নভ্রষ্টা হয়ে আত্মহত্যা করে। এরপর থেকে কোনো কুমার ছেলের গন্ধ পেলেই সে পলাশি তাকে নিজের রূপের জালে পেঁচিয়ে মেরে ফেলে। এমনটাও মোহনের সাথেও করতে চেয়েছিল। সময় থাকতে থাকতে তুই না আমার কাছে আসলে আজ হয়তো তোর ছেলেকেও বাঁচাতে পারতিস না। এখন বাড়ি যা, তোর ছেলের কাছে থাক। মোহনের আর কোনো ভয় নেই। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়।